চ্যাপ্টার 1-এ আমরা গত ক্লাসে যেটা বেসিক ক্লাস নিয়েছিলাম সেই বেসিক ক্লাসের মধ্যে আমরা পড়ছি মেইনলি সিভিক্সের যে ধারণা আছে, যে নগর রাষ্ট্র কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা নিয়ে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা একদম সংজ্ঞা, যেটাকে আমরা বলছি একদম সংজ্ঞা থেকে পড়বো, অর্থাৎ পৌরনীতির সংজ্ঞা কি। ঠিক আছে, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেই যাতে তোমাদের সুবিধা হয়। এই ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু ভালোভাবে দেখতে পাবে। দেখো যে আমরা সংজ্ঞা যেটা বলছি সেই সংজ্ঞায় আমরা আলোচনা শুরু করব। প্রথমে আমরা সংজ্ঞা নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমরা এই যে সিভিক্স যে শব্দটা গত ক্লাসে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়েছিলাম, এই শব্দটি আসছে দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস। তাহলে সিভিস এবং সিভিটাস যেটা, এই সিভিস এবং সিভিটাস শব্দ দুইটার সমন্বয়ে সিভিক্স, এটা ইংরেজি শব্দ এবং এটার অর্থ হচ্ছে পৌরনীতি। এই যে পৌরনীতি শব্দটা কিন্তু তোমাদের বলছিলাম এটা একটা সংস্কৃত শব্দ, এটা ইংরেজি শব্দ, এটা সংস্কৃত শব্দ। আর সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে নাগরিক আর এটার অর্থ কি? নগর রাষ্ট্র। গত ক্লাসে তোমাদেরকে নাগরিক এবং নগর রাষ্ট্র সম্পর্কিত ধারণা আমি তোমাদেরকে দিয়েছিলাম। তাহলে দেখো নাগরিক নগর রাষ্ট্র এটা জানলাম। তাহলে শাব্দিক অর্থে যে পৌরনীতি বা সিভিক্সের অর্থ হচ্ছে শাব্দিক অর্থে যে তোমার নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিক সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। শাব্দিক অর্থে কি? নগর রাষ্ট্রে বসবাসরত, নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিক সম্পর্কিত, বসবাসরত নাগরিক সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। তাহলে নাগরিক সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে কোনটা? যে পৌরনীতি। তাহলে নগর রাষ্ট্রে বসবাসরত শাব্দিক অর্থে কি? নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিক সম্পর্কিত বিজ্ঞান বা আলোচনা হচ্ছে পৌরনীতি। তাহলে বুঝতে পারছো বিষয়টা কি? যে সিভিস সিভিটাস এই যে নাগরিক নগর রাষ্ট্র, এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের পৌরনীতি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে বা অনেকে অনেকভাবে বলেছে। তো আমরা বিশেষ করে যে নগর রাষ্ট্র বসবাসরত নাগরিক সম্পর্কিত বিজ্ঞান আমরা এটা শাব্দিক করতে বলি, কিন্তু এই পৌরনীতি নিয়ে যার সংজ্ঞাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তার নাম হচ্ছে ইএম হোয়াইট। এই ইএম হোয়াইটসের সংজ্ঞায় আমরা যাব। তো ইএম হোয়াইটসের সংজ্ঞা অনুযায়ী আমরা বিশেষ করে যেটা লক্ষ্য করি, ইএম হোয়াইটসের মতে যে তোমার নাগরিকের অতীত বর্তমান এখানে যেখানে, তাহলে আমি তোমাদেরকে বিশেষ করে এই জায়গাটা পড়িয়েছি। হ্যাঁ, এটা বলছি। তাহলে শাব্দিক অর্থে এই যে সিভিস পৌরনীতি হচ্ছে নগর রাষ্ট্র বসবাসরত নাগরিকের আচরণ ও কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান, এটা বলছি। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পূর্বাপুরী। তাহলে পূর্বাপুরী থেকে পৌরনীতি ধারণাটা, এই ধারণাটা তোমরা মনে রাখবা। এবং এইখানে আসি হচ্ছে নগর রাষ্ট্রের ধারণা আছে, যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবা, আমি তোমাদের কমেন্টস দেখবো অবশ্যই। তো ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এটা একটু এনশিওর করতে হবে, কারণ আমি জানি না আসলে তোমরা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা। তো প্রাচীন গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা, রুটস, থেবেস এগুলো ছিল হচ্ছে নগর রাষ্ট্র, এবং প্রাচীন ভারতেও সেরকম কিছু নগর রাষ্ট্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বিশেষ করে বৈশালী, কৌশল, তারপর হচ্ছে মগধ, কাশী, অবন্তী এগুলোও নগর রাষ্ট্রের উদাহরণ। এগুলো প্রাচীন ভারতের মধ্যে এই নগর রাষ্ট্রগুলো ছিল এক সময়। সেই সময় নাগরিক বলা হতো শুধু পুরুষদেরকে, নারীদেরকে নাগরিক বলা হতো না। আমি গত ক্লাসে বেসিক ক্লাসে তোমাদেরকে বলছি। তো যারা নারী আছে, দাস আছে এবং বিদেশি আছে তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। তো নাগরিক কাদেরকে বলা হতো? যারা নগর রাষ্ট্রে শুধু রাজনৈতিক অধিকার ভোগ করতো এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করতো, রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করতো, শুধুমাত্র তাদেরকে নাগরিক বলা হতো, আর বাকিদের নাগরিক বলা হতো না। আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আধুনিক রাষ্ট্র আর ওই নগর রাষ্ট্র নাই। আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে জাতিরাষ্ট্র, যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। অর্থাৎ বেসিক ক্লাসের মধ্যে কিন্তু অনেক আলোচনা হয়েছে। এবং বর্তমানে হচ্ছে জাতিরাষ্ট্র, এবং এই জাতিরাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। বাঙালি জাতি নিয়ে একটা রাষ্ট্র বাংলাদেশ, এবং এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। এবং আজকের দিনে যে নাগরিক বলতে শুধুমাত্র ওই যারা দায়িত্ব কর্তব্য পালন করে তাদেরকে সব বোঝায় না, রাষ্ট্রের অভ্যন্তরে যারা বসবাস করে সবাইকে নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। তাহলে বর্তমান আধুনিক দিনে আমরা শুধুমাত্র যারা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করে তাদেরকে বুঝি না, রাষ্ট্রের যারা
নাগরিক বা রাষ্ট্রের নাগরিক বলতে বোঝাচ্ছে 18 বছর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সবাই কি হয়ে যাচ্ছে, নাগরিক হয়ে যাচ্ছে। তাহলে নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পরিসরে বিশ্লেষণ করা হয়, যা পৌরনীতি পাদের অন্তর্ভুক্ত। পৌরনীতির সংজ্ঞা কি? সংকীর্ণ অর্থে পৌরনীতি আর বিস্তৃত অর্থে পৌরনীতি। সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে শুধু দায়িত্ব কর্তব্যকে বোঝায়, সংকীর্ণ অর্থে অধিকার এবং কর্তব্যকে বোঝায়, অধিকার এবং কি কর্তব্যকে বোঝায়। আর বিস্তৃত অর্থে নাগরিকতার সাথে জড়িত যত বিষয় আছে, নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ স্থানীয় জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় নিয়ে এখানে আলোচনা হয় পৌরনীতিতে। এই জন্য পৌরনীতিতে যে নাগরিকতার সাথে জড়িত যত বিষয় আছে, যত বিষয়, সব বিষয় এখানে আলোচনায় চলে আসে। তাহলে ব্যাপক অর্থে বললাম যে, আর সংকীর্ণ অর্থে বললাম নাগরিকতার সাথে জড়িত। সংকীর্ণ অর্থ হচ্ছে কি, যে অধিকার কর্তব্য, আর ব্যাপক অর্থে কি, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে পৌরনীতিতে আলোচনা করা হয়ে থাকে। আর পৌরনীতিকে বলা হয় নাগরিকতার বিজ্ঞান। কি বলা হয়? নাগরিকতার বিজ্ঞান বলা হয়। আবার বলছি, পৌরনীতিকে বলা হয় নাগরিকতার বিজ্ঞান। আর পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা, এটা নিয়ে আমি গত ক্লাসে তোমাদেরকে বলছি এবং আবার বলতেছি। সেটা হচ্ছে পৌরনীতি কি ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কোন বিজ্ঞানের শাখা? রাষ্ট্রবিজ্ঞানের শাখা। এবং এই যে পৌরনীতিটা, এটার জনক কে? এটার জনক হচ্ছে এরিস্টটল। তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, ঠিক একইভাবে পৌরনীতির জনক এরিস্টটল। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এবার সংজ্ঞায় চলে যায়। তোমাদের এখানে 4টা সংজ্ঞা আছে, অলমোস্ট 4টা সংজ্ঞা আছে। হ্যাঁ, 4টা সংজ্ঞাই হচ্ছে মেজর সংজ্ঞা। এর ভিতরে তোমরা দেখো একটা সাদা করে আছে। যেমন ধরো এখানে বিশেষ করে হোয়াটসের সংজ্ঞাগুলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কেউই একটা কমেন্টসও করো নাই কেন? একটু কমেন্টস করো বাবুরা, একটা কমেন্টস করো। আমি বুঝতে পারতেছি না যে তোমরা আমাকে শুনতেছো কিনা বা দেখতেছো কিনা। যদি শুনতে পাও এবং দেখতে পাও তাহলে কমেন্টসে জানাও যে আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। যদি কমেন্টস না করো তাহলে হচ্ছে ক্লাস কন্টিনিউ করাটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে, কারণ আমি দেখতেছি না বা বুঝতেছি না যে তোমরা আসলে আমাকে শুনতে পাচ্ছ কিনা। দেখো, সমাজবিজ্ঞান মূলত, যে পৌরনীতি মূলত একটা সামাজিক বিজ্ঞান, এটা তো আমরা সবাই জানি, কারণ বিজ্ঞান 2 ধরনের, এটা আমি তোমাদেরকে প্রথমেই বলছি। তো বিজ্ঞানের ক্ষেত্রে যে পৌরনীতি, এটা মানে বিশেষ করে যে এটা একটা সামাজিক বিজ্ঞান। গ্লাউডের সংজ্ঞাটা আছে, এটা মুখস্থ করার দরকার নাই, এটা মুখস্থ করতে হবে। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা, সেটা পৌরনীতি। এটা হোয়াটসের সংজ্ঞা তোমাদের বইয়েও আছে। এরপরে যেটা আছে ওয়াটস, তার ফিলোসফি অফ সিটিজেনশিপ যে বইটা আছে, ফিলোসফি অফ সিটিজেনশিপ, এই বইয়ের মধ্যে কি বলছে? পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ স্থানীয় জাতীয় আন্তর্জাতিক, অর্থাৎ হচ্ছে বিশ্ব মানবতার সাথে জড়িত। বিশ্ব মানবতার ব্যাপারটা কি? বিশ্ব মানবতা দুনিয়ার সকল কিছুর সাথে জড়িত যে বিষয়, সেটাই পৌরনীতি বলছে। এবং অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত যত বিষয় আছে। এখানে আমি তোমাদের কয়েকটা জিনিস বলি। স্থানীয় বিষয়গুলো কি? নাগরিকতার স্থানীয় বিষয় কি? নাগরিকতার জাতীয় বিষয় কি? নাগরিকতার তোমার যেটাকে আমরা বলি যে বিশ্ব মানবতা বা আন্তর্জাতিক বিষয় কি? আমি তোমাদেরকে সংক্ষেপে বলি। স্থানীয় বিষয় মানে হচ্ছে তোমার পরিবার, সমাজ, হ্যাঁ, তোমার ইউনিয়ন পরিষদের যে দায়িত্ব, সেটা হচ্ছে স্থানীয় দায়িত্ব। জাতীয় দায়িত্ব কি? রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রে ভোট দেওয়া, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা পালন করা, কর পরিশোধ করা, এগুলো হচ্ছে তোমার জাতীয় বিষয়। আবার রাষ্ট্রের অভ্যন্তরীণ যত বিষয় আছে, যেমন যুদ্ধ লাগলে রাষ্ট্রের পক্ষ হয়ে যুদ্ধ অংশগ্রহণ করা, এগুলো হচ্ছে মূলত রাষ্ট্রের যে বিষয়। আমি যেগুলো পড়াচ্ছি, আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই বলছি যে তোমাদের মানে এমনভাবে পড়ানোর একটা টার্গেট আমার আছে, যাতে তোমরা বেস্ট একটা মানে কোর্স হিসেবে এটাকে তোমরা প্রচার করতে পারো, বলতে পারো যে হ্যাঁ, আমি এই কোর্সটাতে ভর্তি হয়েছিলাম, আমি লাভবান হয়েছি। হ্যাঁ, এটা যাতে তোমাদের হয়। এবং তোমাদেরকে বলছি, একটা খাতা, এক ডিসটা খাতাকে 2 ভাগ করে 2টা পত্রের জন্য তোমরা আলাদা করে করবা। ধরো সিভিক্সের জন্য একটা ছোট খাতা, তোমার আরেকটা সাবজেক্টের জন্য এভাবে খাতা তৈরি করবা। ওয়াটসের এই সংখ্যাটা তোমরা মুখস্থ করবা। এখানে যেটা স্থানীয় বিষয় বলছি, স্থানীয় বিষয় কি? যে স্থানীয় বলতে পরিবার, পরিবারকে বলা হয় আদি প্রতিষ্ঠান, এটা তো তোমাদেরকে আমি বলছি। এবং জাতীয় বিষয়, আদি প্রতিষ্ঠান মানে কি? আদি মানে পুরাতন আর কি। আমরা যে পরিবারে থাকি, পরিবার হচ্ছে আমাদের পুরাতন প্রতিষ্ঠান, ঠিক আছে? তাহলে এরপরে আরেকটা জাতীয় বিষয় যেটা বললাম, জাতীয় বিষয়ের ক্ষেত্রে যেমন ধরো স্থানীয় বিষয়ের ক্ষেত্রে আমরা যে দায়িত্বগুলো পালন করি, ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এটা স্থানীয় বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। গ্রাম বা হচ্ছে আমার সমাজ বা পরিবার, এখানে যে দায়িত্বগুলো পালন করি স্থানীয় বিষয়। জাতীয় বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরীণ যত বিষয়, যেমন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখা, রাষ্ট্রের নির্বাচনে ভোট দেওয়া, কর পরিশোধ করা, আইন মেনে চলা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, এগুলো। আর এটা হচ্ছে মানবতার সাথে জড়িত বলতে এখানে আন্তর্জাতিক বিষয়গুলোকে বোঝাচ্ছে। আন্তর্জাতিক বিষয়গুলো কি? যেমন জাতিসংঘের মানবাধিকারকে মেনে চলা, মানবাধিকারকে সম্মান জানানো, রাষ্ট্রের বৈশ্বিক যে তোমার সংস্থাগুলো রয়েছে, সার্ক আছে, ইউএন আছে, কমনওয়েলথ আছে, ন্যাম আছে, এবং আরও যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, সেগুলো মেনে চলাই হচ্ছে মূলত আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত।
এবার এখানে আরেকটা যেটা বলছে অতীত বর্তমান ভবিষ্যৎ, আমরা অলরেডি নাগরিকতার অতীত বর্তমান নিয়ে জেনে ফেলছি। অতীত জেনে ফেলছি কিভাবে? ওই যে নাগরিকের অতীতে আমরা নাগরিক কিরকম ছিল, আমরা বললাম না যে অতীতে সবাই নাগরিক ছিল না। এখানে কিন্তু অলরেডি আমরা এটা নিয়ে বলছি যে অতীতে সবাই কি ছিল না, যে তোমার নাগরিক ছিল না। সেই সময় নাগরিক বলতে শুধু পুরুষদেরকে, তার মানে অতীতে শুধুমাত্র নাগরিকতার ধারণা ছিল সংকীর্ণ। আমি গত ক্লাসে তোমাদেরকে যে বোর্ডের মধ্যে লিখে লিখে পড়াইছিলাম সেখানে বলছি যে নাগরিকতার অতীত ছিল হচ্ছে সংকীর্ণ, আর বর্তমানে নাগরিকতার ধারণাটা বিস্তৃত। এবং এখানে বিশেষ করে ইএম ওয়ার্ডসের কি পড়বা সেটাই আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। ইএম ওয়ার্ডসের এই বইটার নাম মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটি কার? ইএম ওয়ার্ডসের। ইএম ওয়ার্ডসের এই দুটো সংজ্ঞা তোমরা মুখস্থ করবা। এর পাশাপাশি হচ্ছে ওয়েবস্টার ডিকশনারিতেও যে পৌরনীতির সংজ্ঞা দিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, এই ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারি এটাতেও পরীক্ষায়। আর শিকাগো ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ও উপাচার্য আমেরিকার শিক্ষা দার্শনিক রবার্ট হাসিনস কি বলছে দেখো। রবার্ট হাসিনস বলছে যে তার এডুকেশন ফর সিটিজেনশিপ বলে উল্লেখ করেছেন। তাহলে কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে উল্লেখ করেছে? সেটা হচ্ছে রবার্ট হাসিনস। আমরা এটা নিয়ে একটু পরে দেখবো যে রবার্ট হাসিনস বলছে এডুকেশন ফর সিটিজেনশিপ। এগুলো এমসিকিউ কিন্তু আছে, প্র্যাকটিস আছে, তোমরা একটু পরে পাবে। ইএম ওয়ার্ডসের সংজ্ঞার ক্ষেত্রে দুটাই পড়বো আমরা, এবং ওয়েবস্টার ডিকশনারি এটা পড়বো। শিকাগো ইউনিভার্সিটি বলছে যে তিনি সাবেক প্রেসিডেন্ট শিকাগো ইউনিভার্সিটির এবং উপাচার্য আমেরিকার শিক্ষা দার্শনিক রবার্ট হাসিনস, তিনি বলছে এডুকেশন ফর সিটিজেনশিপ, অর্থাৎ হচ্ছে এটা নাগরিকতার শিক্ষা বা নাগরিকতার যে তোমার জ্ঞান। পৌরনীতিকে দুই ভাগে ভাগ করা যায়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে পৌরনীতিকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, নাগরিক এবং নগরাষ্ট্র। নাগরিককে সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্যের বিজ্ঞান বলা হয়, আর ব্যাপক অর্থে হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়। আর নগরাষ্ট্রের ক্ষেত্রে বর্তমানে আমরা কোথায় আছি? বর্তমানে আমরা জাতিরাষ্ট্রের মধ্যে আছি। আর জাতিরাষ্ট্রের সাথে জাতিরাষ্ট্রের পরে একটা সময়ের পরে পৃথিবী হয়ে যাবে বিশ্ব মানবতার, অর্থাৎ কোনো ধরনের বর্ডার থাকবে না। ভবিষ্যতের বিষয়টাকে নির্দেশ করতেছে। এখানে দেখো যে ভবিষ্যৎ কি, আমাদের নাগরিকতার ভবিষ্যৎ হচ্ছে আমরা গ্লোবাল সিটিজেন হব। গ্লোবাল সিটিজেনটা কি? গ্লোবাল সিটিজেন মানে হচ্ছে একটা দেশের নাগরিক হয়ে সারা পৃথিবীর মধ্যে আমরা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে যাতায়াত করতে পারবো। এটাই হচ্ছে গ্লোবাল সিটিজেন। আমরা বাংলাদেশে বসে আমেরিকার কথা চিন্তা করব, আমরা বাংলাদেশের বসে ইউকের কথা চিন্তা করব, আমরা বাংলাদেশের বসে কানাডার মানুষের অধিকারের কথাই কথা বলবো, আমরা বাংলাদেশে বসে যে ফিলিস্তিনের মানুষের অধিকারের কথাই আমরা কথা বলবো। তাহলে এই যে ফিলিস্তিনের মানুষের অধিকারের কথা, বাংলাদেশের মানুষের অধিকারের কথা, আমেরিকার মানুষের অধিকারের কথা, এই যে আমরা এগুলো বলতেছি, এগুলো মূলত হচ্ছে যে নাগরিকতার বিশ্ব মানবতা বা ভবিষ্যৎ বিষয়। নাগরিকতার বিশ্ব মানবতা বা ভবিষ্যৎ বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এখন আসি হচ্ছে আমরা তাহলে না পৌরনীতিকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এটা এখানে আছে। পৌরনীতির পরিধি বিষয়বস্তুতে চলে যায়, ডিরেক্ট পরিধি বিষয়বস্তু। পৌরনীতি কি পড়ানো হয়? মানে পরিধি বিষয়বস্তু মানে কি? আসলে পরিধি বিষয়বস্তু মানে হচ্ছে ধরো এই রুমের ভিতরে যা কিছুই আছে, আমার পেছনে একটা বোর্ড আছে, সামনে কিছু লাইট আছে, পাশে একটা তোমার যেটাকে 3 পায়া স্ট্যান্ড বলে, হ্যাঁ, এবং সাথে হচ্ছে এই আশপাশের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এই রুমের বিষয়বস্তু। হ্যাঁ, তো পরিধি কি? পরিধি হচ্ছে 4 দেওয়াল। তার মানে হচ্ছে পৌরনীতির ভিতরে যা কিছুই পড়ানো হয় তাই পৌরনীতির পরিধি এবং বিষয়বস্তু। তাহলে দেখো পৌরনীতির মধ্যে কি কি পড়ানো হয়? নাগরিকতার বিষয়ে পড়ানো হয়। নাগরিকতা কি, নাগরিক কি, কারা নাগরিক, এভাবে এগুলো সব কিছু পড়ানো হয়। সমাজ ও রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান যেমন পরিবার নিয়ে পড়ানো হয়, সমাজ নিয়ে পড়ানো হয়, রাষ্ট্র নিয়ে পড়ানো হয়, জাতি নিয়ে পড়ানো হয়, এবং হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে, বিকাশ কিভাবে হয়েছে, জাতীয় ইতিহাস থেকে শুরু করে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যেমন রাজনৈতিক দলগুলো নিয়ে পড়ানো হবে। আমরা যখন 6ষ্ঠ অধ্যায়ে পড়বো তখন রাজনৈতিক দল নিয়ে পড়বো। আমরা যখন হচ্ছে রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো নিয়ে পড়বো 7ম অধ্যায়ে, রাজনৈতিক ও রাষ্ট্রের সামাজিক বিমূর্ত ধারণাগুলো নিয়ে আমরা পৌরনীতির মধ্যে পড়বো। পৌরনীতির অনেকগুলো পরিধি বিষয়বস্তু আছে। আরেকটা হচ্ছে পৌরনীতির স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা পড়বো, এবং এর পাশাপাশি নাগরিকের অতীত, বর্তমান নিয়ে আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা পড়বো, নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আমরা এই পৌরনীতির মধ্যে পড়বো। অর্থাৎ এখানে পৌরনীতি হচ্ছে ফুল একটা প্যাকেজ। এটাই হচ্ছে পৌরনীতির পাঠের মানে পরিধি ও বিষয়বস্তু। পরিধি ও বিষয়বস্তু অর্থাৎ এখানে কি নাই আসলে, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত যত বিষয় আছে সব কিছুই কিন্তু এখানে আছে। আমি তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করি। যেমন পৌরনীতিতে নেতৃত্বের ধারণা নিয়ে পড়ানো হয়, পৌরনীতিতে সংবিধান নিয়ে পড়ানো হয়, রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল নিয়ে পড়ানো হয়, মানবাধিকার নিয়ে পড়ানো হয়, সরকারের 3টে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ নিয়ে পড়ানো হয়, যেটা আমি গত ক্লাসে বলছি।
আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন যেমন ধরো সার্ক, ইউএন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিয়েও পৌরনীতির মধ্যে পড়ানো হয়। এরপরে জনমত যাচাই পড়ানো হয়, নির্বাচক মণ্ডলী ও নির্বাচন নিয়ে পড়ানো হয়, এরপরে সরকারের প্রকারভেদ নিয়ে পড়ানো হয়, এরপরে রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলী, নাগরিক অধিকার, কর্তব্য, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, সবকিছু নিয়ে পড়ানো হয় পৌরনীতির মধ্যে। তার মানে পৌরনীতির পরিধি বিষয়বস্তু আসলে ব্যাখ্যা করে বলে বিস্তারিত বলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে যত যা কিছু রাষ্ট্রের বিষয় পৌরনীতির মধ্যে নাগরিকতার সাথে জড়িত যত বিষয় সব বিষয় পৌরনীতিতে পড়ানো হয়। তাহলে এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি? এটা মন্টেস্কুর প্রবর্তিত একটা ধারণা, যেখানে মন্টেস্কু 3টা বিভাগকে সম্পূর্ণরূপে আলাদা দেখতে চেয়েছেন এবং তিনি মনে করেন যে রাষ্ট্রের যে 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং যে বিচার বিভাগ, এই 3টা বিভাগকে তিনি একদম মোটামুটিভাবে একদমই আলাদাভাবে দেখতে চেয়েছেন। এই 3 বিভাগকে মোটামুটিভাবে যে আলাদা করার যে মানে আলাদা রাখার জন্য যে প্রক্রিয়া সেটাই হচ্ছে তোমার ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, অর্থাৎ আলাদা রাখার যে নীতি সেটাই হচ্ছে ক্ষমতার স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ তার নিজ নিজ মতো করে কাজ করবে, এটাই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। বাকিগুলো তোমরা বোঝার কথা বা তোমাদের মনে থাকার কথা বা হচ্ছে তোমাদের কনফিউশন থাকার কথা না। তাহলে পরিধি বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা আবার একটু, তোমরা যদি এই ফাইলটা তোমাদেরকে দেই তোমরা এই জিনিসগুলো পড়ে নিবা, যে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় তোমাদের বইও আছে, এগুলো কঠিন না। পরীক্ষায় প্রশ্ন আসবে এই জায়গা থেকে, পরীক্ষায় প্রশ্ন এই জায়গা থেকে আসবে। কেন আমরা পৌরনীতি সুশাসন পড়বো? পৌরনীতি পড়বো কেন? কারণ হচ্ছে সুস্থ সুন্দর মানুষ হইতে গেলে, নাগরিক হইতে গেলে এবং হচ্ছে শিক্ষিত নাগরিক হইতে গেলে, ভালো মানুষ হইতে গেলে আমাকে পৌরনীতির জ্ঞান থাকা লাগবে। কারণ নাগরিকতার জ্ঞান না থাকলে তুমি সুস্থ সুন্দর স্বাভাবিক মানুষ হয়ে বা স্বাভাবিক নাগরিক হয়ে বেড়ে উঠতে পারবে না। নাগরিকতা সম্পর্কে জ্ঞান দিবে আমাকে পৌরনীতি, আমাকে সুস্থ সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে সহযোগিতা করবে, নাগরিকতা সম্পর্কে আমাকে জ্ঞান দিবে, সুনাগরিক হওয়ার শিক্ষা দিবে, উদার দৃষ্টিভঙ্গি আমার ভিতরে গড়ে তুলবে, উদার দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে, প্রতিষ্ঠানগুলোর অতীত জানতে আমাকে সাহায্য করবে। যেমন ধরো রাজনৈতিক দলের অতীত জানবো আমরা, আওয়ামী লীগ কি কাজ করছে, বিএনপি কি কাজ করছে, জামাত কি করছে, এগুলো আমি জানবো কোথায়? পৌরনীতি পড়লে। পৌরনীতি পড়ে আমি সুস্থ সুন্দর মানুষ হব, মানুষের পাশাপাশি সমাজ গঠনে ভূমিকা রাখবো, নাগরিক সম্পর্কে আমি জ্ঞান লাভ করব, যেমন আমরা নাগরিক আগে কিরকম ছিল এখন কেমন, এগুলো সম্পর্কে আমরা পৌরনীতিতেই তো জানতে পারি। সুনাগরিক হওয়ার আমরা শিক্ষা পাবো। হ্যাঁ, একইভাবে আমাদের ভিতরে উদার দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, যে দৃষ্টিভঙ্গি আমাদের সবাইকে সাম্য এবং ভ্রাতৃত্ব বোধ ভাবে আমাদেরকে গড়ে তুলতে সহযোগিতা করবে। আমাদের ভিতরে কোনো ধরনের কুসংস্কার থাকবে না, কোনো ধরনের গোড়ামি থাকবে না। এই উদার দৃষ্টিভঙ্গি গড়ে তোলে কেন, কিভাবে গড়ে তোলে? পৌরনীতি যখন আমি পড়ি তখন রাষ্ট্রের বিভিন্ন মানুষের অধিকার সম্পর্কে আমি জানতে পারি, আমার যেরকম অধিকার আরেকজনেরও সেরকম অধিকার, এটাও আমি বুঝতে পারি। তো যখন অধিকার সম্পর্কে আমি জানতে পারি যে প্রত্যেকটা মানুষ এই রাষ্ট্রের মধ্যে সমান এবং প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার রয়েছে, যখন আমি এটা বুঝতে পারি তখন আমার ভিতরে আর যে তোমার সংকীর্ণ মনা এবং গুড়ামি এগুলো আমার ভিতরে আর থাকবে না। আমি তখন উদার মনের হব, আমি বলবো যে না, এই রাষ্ট্র তো শুধু আমার না, এটা রাষ্ট্রের সব মানুষেরই। হ্যাঁ, সব মানুষেরই। এই ক্ষেত্রে আমার ভিতরে উদারতা তৈরি হবে, কুসংস্কার দূর হবে, গুড়ামি আমার ভিতর থেকে চলে যাবে। এটাই হচ্ছে তোমার যে উদার দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহযোগিতা করে। প্রতিষ্ঠানগুলোর অতীত জানতে সাহায্য করে। প্রতিষ্ঠানগুলো বলতে কোনগুলো? রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, আইন ইত্যাদির প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমাদের অতীত জানতে সহযোগিতা করে। যেমন আমাদের বাংলাদেশের অতীত পৌরনীতি 2য় পত্র পড়লে তোমরা জানবা যে বাংলাদেশের অতীত কি, ব্রিটিশরা কিভাবে শাসন করছে, পাকিস্তানরা আমাদেরকে কিভাবে শোষণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে। একইভাবে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রাতিষ্ঠানিকভাবে আসলে কতটা সফল, বাংলাদেশের ক্ষেত্রে তারা কি করেছে, কোন দল কি করেছে, এগুলো তুমি জানবা পৌরনীতি 2য় পত্র পাঠ করলে, অর্থাৎ 2য় পত্রে আছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে তুমি জানতে পারবে। কিভাবে জানবা? যখন আমরা কথা বলবো অর্থাৎ ক্লাস করব তখন আমরা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন হাসু বাবা কি করে গেছে, আমাদের এই নেত্রী কি করবে, বেগম নেত্রী। হ্যাঁ, এবং একইভাবে হচ্ছে তারেক রহমান এসে 10% চাঁদা নিবে কিনা, বা হচ্ছে তিনি ভালো কাজ করবেন কিনা, এই বিষয়গুলো আমরা জানবো হচ্ছে এই লেসনে, মানে পৌরনীতি পাঠ করার মাধ্যমে। অর্থাৎ কম্পারেটিভলি এখানে আলোচনা হবে যে কোন দল কিরকম। রাজনীতি সম্পর্কে তুমি একটা জ্ঞান লাভ করবে, নাগরিক সচেতনতা বাড়বে তোমার ভিতরে। তুমি যখন জানবা তোমার অধিকার কি, তোমার কর্তব্য কি, তোমার রাষ্ট্রের আইন কি, তোমার মূল্যবোধ কি, তোমার স্বাধীনতা কি, তোমার সাম্য বলতে কি বোঝায়, এবং রাজনৈতিক দলগুলো কিভাবে কাজ করে, কোনটা করা যায় রাজনৈতিক দল, কোনটা করার ইখতিয়ার রাখে, কোনটা করতে পারে না, এগুলো যখন জানবে তুমি তখন স্বাভাবিকভাবে তোমার ভিতরে নাগরিক চেতনা এবং তোমার অধিকার সচেতনতা তোমার ভিতরে তৈরি হবে। আর এটা হচ্ছে কর্তব্যবোধ। যখন তুমি জানবা যে তোমার কি কর্তব্য, সেটা তুমি তোমার ভিতরে যখন সেটা তৈরি হবে, সেই আগ্রহ তৈরি হবে, তখন তুমি অটোমেটিকলি রাষ্ট্রের কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। আর এটা হচ্ছে গণতান্ত্রিক চেতনা তোমার ভিতরে গড়ে উঠবে। সেটা হচ্ছে কি, যখন তুমি জানবা রাষ্ট্র সবার, তখন তোমার মনে হবে যে সবারই তো মতামতের একটা গুরুত্ব আছে।
তুমি যখন জানবা গণতন্ত্র কি, গণতন্ত্র কাকে বলে, তখন তোমার ভিতরে একটা গণতান্ত্রিক চেতনা তৈরি হবে, যেই চেতনা তোমাকে অন্যদের মতামতকে গুরুত্ব দিতে, অন্যদের মতামতকে প্রাধান্য দিতে, অন্যদের মতামতকে গ্রহণ করতে ভূমিকা রাখবে। এই জিনিসটা তোমার গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে সহায়তা করে। আর এটা হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। অর্থাৎ তোমার ভিতরে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কখন গড়ে উঠবে? যখন তুমি আন্তর্জাতিক সংস্থাগুলো সম্পর্কে জানবে, ইউএন সম্পর্কে জানবে, কমনওয়েলথ সম্পর্কে জানবে, ইউএন মানে জাতিসংঘ আর কি, সার্ক সম্পর্কে জানবে, আসিয়ান সম্পর্কে, বিমস্টেক সম্পর্কে, ন্যাম সম্পর্কে যখন জানবে, তখন তোমার ভিতরে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আমেরিকায় কিরকম নাগরিক অধিকার আছে, ইউএসএতে কিরকম নাগরিক, ইউকেতে কিরকম নাগরিক অধিকার আছে, ফ্রান্সে, সুইডেনে, জার্মানিতে কি ধরনের নাগরিক অধিকার আছে, তুমি যখন এগুলো জানবা তোমার ভিতরে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। এরপরে জ্ঞান বিশ্লেষণের ক্ষমতা তোমার ভিতরে তৈরি হবে, কারণ হচ্ছে তুমি যখন হচ্ছে সমাজ, রাষ্ট্র, আইন, বিভিন্ন বিষয় নিয়ে তুমি যখন জানবে, তখন তোমার ভিতরে জ্ঞান এবং বিশ্লেষণ ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। বিশ্ব শান্তির উপায় সম্পর্কে তোমার ভিতরে একটা জ্ঞান তৈরি হবে, অর্থাৎ বিশ্ব শান্তি কিভাবে বজায় রাখা যায়, বিশ্ব শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই সম্পর্কে। দেশপ্রেম জাগ্রত হবে, কারণ তুমি দেশের অতীত, ঐতিহ্য, বর্তমান অবস্থা, ভবিষ্যতে কি হইতে পারে সেগুলো যখন তুমি জানবে, তখন তোমার ভিতরে দেশপ্রেম জাগ্রত হবে। আর একটা হচ্ছে তুমি নেতৃত্ব সম্পর্কে জানতে পারবে পৌরনীতি পড়লে। তার মানে তুমি পৌরনীতি পড়লে নেতৃত্ব সম্পর্কে জানবে, দেশপ্রেম তোমার ভিতরে জাগ্রত হবে, সৎ নাগরিক হওয়ার তুমি অনুপ্রেরণা তোমার ভিতরে জাগ্রত হবে, অধিকার সম্পর্কে জানবে, কর্তব্য সম্পর্কে জানবে, রাষ্ট্রের ইতিহাস সম্পর্কে জানবে, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানবে, গণতান্ত্রিক চেতনা তোমার ভিতরে তৈরি হবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানবে। এগুলো হচ্ছে পাঠের প্রয়োজনীয়তা। এখন তুমি প্রশ্ন আসলে কিভাবে লিখবা? প্রশ্ন আসলে লিখার ওয়ে হচ্ছে একদম সিম্পল। কিরকম? যে তুমি যখন প্রশ্ন আসবে, যে এইরকম একটা প্রশ্ন আসবে, ধরো যে করিম কলেজে ওঠার পরে শিক্ষক তাকে বললেন যে তুমি এমন একটা বিষয় পড়বে যে বিষয়ের মাধ্যমে তুমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, তার মানে এটা কোন বিজ্ঞানকে নির্দেশ করছে? পৌরনীতিকে। তাহলে শিক্ষক যেটা বলছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় বিষয় সম্পর্কে জানবে, এই যে শিক্ষক এই কথাটা বলছে, এর বাইরেও আর কি কি জানতে পারে সেগুলো পরিধি বিষয়বস্তুর উত্তর হচ্ছে। প্রশ্ন গ নাম্বার আসবে যে উল্লিখিত যে করিমের শিক্ষক তাকে যে বিষয়ের কথা বলেছেন সেটা কোন বিষয়, এবং সেই বিষয়ের পাঠ করলে করিম আরো কি কি বিষয়ে জানতে পারে। তার মানে করিম কি কি বিষয়ে যখন বলবে তখন পরিধি বিষয়বস্তু। আবার যখন বলবে যে উদ্দীপক উল্লিখিত বিষয়টি করিম পাঠ করার মাধ্যমে যে তোমার যে ধরনের জ্ঞান বা হচ্ছে তোমার তার পাঠের যে প্রয়োজনীয়তা সেটাকে তুমি পাঠ করলে কি কি বিষয়ে জানতে পারবে, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে কি যে তোমার কেন নাগরিক জীবনে মানে করিমের জীবনে ওই বিষয়টা পাঠ করা প্রয়োজন তুমি মনে করো, ব্যাখ্যা করো, তখন তোমার পাঠের প্রয়োজনীয়তাটা তোমাকে সেখানে লিখতে হবে। আমরা গভর্নেন্স নিয়ে এটা নিয়ে এখানে কথা না বলে বরং আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। তারপরেও আমি তোমাদেরকে এখানে কয়েকটা জিনিস বলি। সুশাসনের ধারণাটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ে, তারপরে এখানেও আছে কিছু কিছু বইয়ে, কিছু কিছু বইয়ে নাই। আমি তারপরে এখানে তুলে আনছি সুশাসন কি, সেটা আমরা এখানে জেনে গেলে কিন্তু আমার দ্বিতীয় অধ্যায়ে আর জানার দরকার হবে না। সুশাসন কি সেটা আমরা প্রথমে বলি। সুশাসন শব্দটা মানে আগে শাসন ছিল, শাসনের সাথে সুপ্রত্যয়টা যুক্ত করে হয়ে গেছে সুশাসন। হ্যাঁ, কি প্রত্যয় যুক্ত করে? সু শব্দটা যুক্ত করার মাধ্যমে সুশাসন হয়ে গেছে, বুঝছো? তাহলে প্রথমে ছিল কি? শাসন, আর এখন হয়ে গেছে কি? সুশাসন। তাহলে এই যে শাসন শব্দের সাথে সুযুক্ত করার মধ্য দিয়ে এই শাসন ব্যবস্থা ইতিবাচক অবস্থাকে নির্দেশ করছে। তাহলে আগে শাসন কি সেটা আমাদেরকে জানতে হবে। শাসন মানে গভর্নেন্স ইংরেজিতে, আর শাসন শব্দটা আসছে মানে গভর্নেন্স শব্দটা আসছে কোবার্নাও থেকে। এই যে দেখো গ্রিক শব্দ কোবার্নাও থেকে, মনে রাখবা। তাহলে গ্রিক শব্দ কোবার্নাও থেকে গভর্নেন্স শব্দটির উৎপত্তি হয়েছে। মুখোমুখি বলো, গ্রিক শব্দ কোবার্নাও থেকে গভর্নেন্স শব্দটির উৎপত্তি হয়েছে। আর কোবার্নাও শব্দের অর্থ কি? জাহাজ পরিচালনা। বাংলা অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। এবং শাসন অর্থ সীমাবদ্ধ নয়, বরং এটি সংগঠন পরিচালনা, লক্ষ্য নির্ধারণ, সিদ্ধান্ত বাস্তবায়ন। অর্থাৎ শাসন বলতে শুধুমাত্র কি নয় যে শাসনের মানে যেটাকে আমরা বলি সুশাসন, হ্যাঁ, সুশাসনত্ব মানে শুধুমাত্র সীমাবদ্ধ শাসন নয়, বরং এটা ইতিবাচককে নির্দেশ করে। অর্থাৎ গভর্নেন্স শব্দের সাথে সুপ্রত্যয় যুক্ত এই যে গুড গভর্নেন্স হয়েছে সেটা ইতিবাচককে নির্দেশ করে। ম্যাকরনির একটা শব্দ মানে সংজ্ঞা আছে, আমি সেটাতে পড়ে যাচ্ছি। তো প্রথমে আমাদেরকে একটু সুশাসন নিয়ে একটু ধারণা তোমাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে বিশ্বব্যাংক গরিব দেশ যেগুলো আছে পৃথিবীতে, বিশ্বব্যাংক গরিব দেশ যেগুলো আছে সেই দেশগুলোতে গবেষণা চালাইছে, বুঝছো? বিশ্বব্যাংক যে দেশগুলো কি আছে গরিব আছে সেগুলোর উপর, বিশেষ করে আফ্রিকার দেশে বিশ্বব্যাংক গবেষণা চালিয়ে দেখলো যে মানে বিশ্বব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক আর কি, বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক গবেষণা চালাইছে কোথায়? আফ্রিকাতে।
আফ্রিকাতে গবেষণা চালিয়ে তারা মানে বিশ্বব্যাংক দেখতেছে যে আফ্রিকার মতো দেশগুলোতে দারিদ্রতার পেছনে, আফ্রিকা তো অনেক গরিব দেশ, আফ্রিকার মতো দেশগুলোর পেছনে দারিদ্রতার পেছনে মূল কারণ হচ্ছে সুশাসনের অভাব। তো প্রথমেই তারা বলতেছে যে এই দেশগুলোতে সুশাসনের অভাব রয়েছে, মানে শাসন আছে কিন্তু সুশাসন নাই। তাহলে আফ্রিকার মতো দেশগুলোতে অর্থাৎ সাহারা মরুভূমির যে আশপাশের এলাকাগুলো আছে সেখানে তারা বলতেছে এই রাষ্ট্রগুলো গরিব হওয়ার পেছনে কিসের অভাব? সুশাসনের অভাব। এটা তারা উল্লেখ করছে যে তোমার 1900 কত সালে, যে 1989 সালে 1989 সালে ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনের ধারণাটি উপস্থাপন করেন। এবং তারও অনেক আগে থেকে কৌটিল্য ভারতবর্ষে, মানে ভারতবর্ষের যিনি কৌটিল্য তোমাদেরকে বলছি খুব সম্ভবত, যে কৌটিল্য যার অর্থশাস্ত্র একটা বই আছে, কি বই? অর্থশাস্ত্র বই। এই অর্থশাস্ত্র বই যেটা, এটা কৌটিল্যের বই। হ্যাঁ, এই অর্থশাস্ত্র বই কৌটিল্যের লেখা বই। এই বইয়ের মধ্যে সুশাসনের ধারণা তিনি উপস্থাপন করেছেন, অর্থাৎ বিশেষ করে সুশাসনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। কি? যে সুশাসনের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। বুঝছো? তাহলে সুশাসনের প্রয়োজনীয়তা অনুভব করে কে মানে লিখেছেন? সেটা হচ্ছে কৌটিল্য। তাহলে সুশাসনের প্রয়োজনীয়তা অনুভব করে কে লিখেছেন? কৌটিল্য লিখেছেন। তাহলে কৌটিল্য যেটা করেছেন সেটা হচ্ছে কি সুশাসনের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি লিখেছেন। এবং তাহলে আমরা কি বলতে পারি যে ভারতবর্ষের কোন দার্শনিক বা যে কোন চিন্তাবিদ বা কোন কূটনৈতিক, যে তিনি একজন কূটনৈতিক, কূটনৈতিক মানে বুঝো তো, যিনি হচ্ছে যে তোমার বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কাজ করে, তাদেরকে বলা হয় কূটনৈতিক। এই কৌটিল্যই মূলত হচ্ছে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে মৌর্যদের একজন কূটনৈতিক হিসেবে তিনি কাজ করতেন বা কাজ করেছেন। এই কৌটিল্যই মূলত সুশাসনের উপর গুরুত্ব মানে প্রয়োজনীয়তা অনুভব করে গুরুত্ব আরোপ করেন। কিন্তু তিনি এই যে তোমার আফ্রিকার মানে তিনি ভালো শাসন ব্যবস্থার দিকে, ইতিবাচক শাসন দিকে নির্দেশ করেছিলেন। আর আফ্রিকায় গবেষণা চালিয়ে বিশ্বব্যাংক সর্বপ্রথম এই ধারণা, যদি পরীক্ষা আসে যে কোন প্রতিষ্ঠান যে সুশাসনের ধারণাটি উপস্থাপন করেন বা আমাদেরকে তুলে ধরেন, সেটা হচ্ছে বিশ্বব্যাংক। সর্বপ্রথম এই ধারণা উন্নয়ন প্রসঙ্গে প্রণয়ন করেন। উন্নয়নশীল দেশ মানে দেশগুলোর অনুন্নয়নের মূল কারণ হিসেবে সুশাসনের অভাবকে তারা চিহ্নিত করেছেন। আর ভারতবর্ষের বহু আগে কৌটিল্য সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছেন বা প্রয়োজনীয়তা অনুভব করেছেন। বিশ্বব্যাংক মনে করেন যে সুশাসন হলো একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার যে তোমার ক্ষমতা প্রয়োগ প্রক্রিয়া, অর্থাৎ যে তুমি সমাজের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক যে অর্থ যে বা সম্পদ সেটা ব্যবস্থাপনার যে ক্ষমতার প্রয়োগের যে ব্যাপারটা, এটাকেই নির্দেশ করেছে। আর এখানে ম্যাককরনির যে সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলছি আর কি, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, রাষ্ট্রের সাথে কি সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের। আবার বলছি, ম্যাককরনি বলতেছে, ম্যাককরনি, হ্যাঁ ম্যাককরনি বলতেছে যে তোমার রাষ্ট্রের সাথে সুশীল সমাজের। তাহলে কার সাথে? রাষ্ট্রের, রাষ্ট্রের সাথে কার? রাষ্ট্রের সাথে সুশীল সমাজের। হ্যাঁ, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের। এরপরে আছে কি যে শাসকের সাথে, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের। এরপর বলতেছে শাসকের সাথে, যে সরকারের সাথে জনগণের। কার সাথে? সরকারের সাথে জনগণের। তাহলে দেখো, সরকারের সাথে জনগণ, সরকারের সাথে জনগণ। এরপরে আরেকটা বলছে কি শাসকের সাথে শাসিতের সম্পর্ক। শাসকের সাথে শাসিতের মানে কি? যারা শাসক তাদের সাথে যারা শাসিত মানে যারা জনগণ, তাদের যে সম্পর্ক সেটা বোঝানোর জন্যই মূলত স্যার সৃজনশীল প্রশ্ন সলভ করা হবে। স্যার অধ্যায় শেষে একই সৃজনশীল? হ্যাঁ, অবশ্যই করা হবে ইনশাল্লাহ। এবং তোমাদেরও সহযোগিতা লাগবে। ক্লাস করে তোমরা অবশ্যই নোট শেয়ার করবা এবং নোট শেয়ার করবা। হ্যাঁ, ক্লাস শেষ করে তোমরা অবশ্যই নোট শেয়ার করবা। কোথায় নোট শেয়ার করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বললাম যে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে যে শাসিতের যে সম্পর্ক, শাসক ভার্সেস কি শাসিত, হ্যাঁ এই দুইটার মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ এখানে এক কথা বলতে গেলে রাষ্ট্র বনাম মানে রাষ্ট্র বা সরকার বা শাসক, যখন সরকার বা রাষ্ট্র বা শাসকের সাথে জনগণের সম্পর্ক ভালো হবে সেই অবস্থাকে বলছে যে এটা সুশাসন। এটা কি সুশাসন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সুশীল সমাজ কারা? সুশীল সমাজ আমি তোমাদেরকে বলি, সুশীল সমাজ হচ্ছে তারা যারা শিক্ষিত, এক, দ্বিতীয়ত রাজনীতি করে না কিন্তু রাজনীতি সচেতন,
মানে দল করে না আর কি, রাজনৈতিক সচেতন। দল করা মানে হচ্ছে রাজনৈতিক দল করা, হ্যাঁ, রাজনৈতিক দল করে না কিন্তু কি রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু অধিকারের প্রশ্নে তারা ছাড় দেয় না, এরা হচ্ছে সুশীল সমাজ। তাহলে রাষ্ট্রের সুশীল সমাজ কারা? যারা হচ্ছে রাষ্ট্রের, যারা শিক্ষিত, রাজনীতি করে না কিন্তু রাজনীতি সচেতন, তারাই হচ্ছে সুশীল সমাজ। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণ, শাসকের সাথে কি শাসিতের যে সম্পর্ক সেটা নির্দেশ করার জন্য মূলত সুশাসনের ধারণাটি ব্যাখ্যা করেছেন। তার কথা হচ্ছে জনগণের সাথে সরকারের সম্পর্ক কখন ভালো হবে? যখন জনগণ সরকারের কাছ থেকে যথাযথভাবে যা চাইবে তা পাবে, তখনই জনগণের সাথে সরকারের সম্পর্ক ভালো হবে। এই বিশ্বব্যাংক 2000 সালে 4টি স্তম্ভের কথা বলছে। বিশ্বব্যাংক বলতেছে যে সুশাসনের জন্য 4টি স্তম্ভ দরকার। সেই 4টি স্তম্ভ হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। কয়টা বললাম? 4টা। আবার বলছি যে দায়িত্বশীলতা মানে হচ্ছে সরকারের দায়িত্বশীলতা, স্বচ্ছতা মানে হচ্ছে সরকারের স্বচ্ছতা, আইনি কাঠামো মানে হচ্ছে যেখানে আইনের শাসন রয়েছে, আর অংশগ্রহণ মানে হচ্ছে যেখানে রাষ্ট্রের নাগরিক, সরকার সবাই অংশগ্রহণ করে থাকে। আবার বলছি 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করেন যে সুশাসনের 4টি স্তম্ভ: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং কি অংশগ্রহণ। আবার বলছি দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। অর্থাৎ দায়িত্বশীলতা মানে সরকার এবং জনগণ উভয়ই, অর্থাৎ সরকার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করবে, জনগণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নীতি নৈতিকতা বজায় রেখে যে নির্দিষ্ট দায়িত্ব পালন করবে। সেই সাথে যে আইনি কাঠামো মানে হচ্ছে আইনের শাসন বললাম। আইনি কাঠামো বলতে ওইগুলার ফিকি কোথাও পাওয়া যাবে? তোমাদেরকে শিট দিব তো, ওসাইদ বিন সাহাব রায়ান, তোমাদেরকে শিট দিব, হ্যাঁ অবশ্যই শিট দিব, এবং এই শিট তোমরা পড়তে পারবা, ঠিক আছে? তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, এবং তোমরা শুধু সহযোগিতা করবা যে ক্লাস কেমন লাগতেছে বা ক্লাস কেমন হচ্ছে, এটা নিয়ে তোমাদেরকে একটু গ্রুপে বা হচ্ছে তোমার আমাদের যে পড়ালেখা গ্রুপ আছে, আমি তোমাদের একটা গ্রুপ দিব যেখানে সিভিক্সের নোটগুলো শেয়ার করবো। আজকে যা পড়াচ্ছি সেইগুলোর নোট শেয়ার করতে হবে বাধ্যতামূলকভাবে। যারা নোট শেয়ার করবে না তাদের কিন্তু তাদের জন্য স্টেপ নেওয়া হবে, হ্যাঁ, যারা নোট শেয়ার করবে না। কারণ আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস করুক, ক্লাস না করে টাকা, বাপের টাকা খরচ করুক, এটা আমি চাই না, হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি চাই না। সুতরাং তোমরা নোট করবা এই জিনিসগুলো, যারা নোট করছে তারা ওইখানে সাবমিট করবে, ওইখানে প্রুফ হবে, ওইখানেই আমি দেখবো, ঠিক আছে? তাহলে দেখো আইনি কাঠামো মানে হচ্ছে কি আইনের শাসন, আর অংশগ্রহণ মানে জনগণের অংশগ্রহণ। স্বচ্ছতা মানে কি? যেটা ট্রান্সপারেন্সি বলে, অর্থাৎ হচ্ছে যে কি করতেছে সরকার সেটা জনগণকে প্রকাশ করবে। আর দায়িত্বশীলতা বুঝছো তো? দায়িত্বশীলতা মানে হচ্ছে সরকার আর জনগণের দায়িত্বশীল, যে সরকার তার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল হবে, জনগণ তার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল হবে, এটা হচ্ছে দায়িত্বশীলতা। এবার আসি সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করে যাচ্ছি, ধারণাটা আমি আজকে দিলাম। এরপরে আরেকটা কি, যে তোমার পৌরনীতির ক্রমবিকাশ। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি যে পৌরনীতি এভাবে আসছে, সিভিক্স এবং সিভিটাস থেকে আসছে। যে প্রাচীন গ্রিসের যে নাগরিকতার ধারণা উৎপত্তি হয়েছে, তোমাদেরকে বললাম যে প্লেটো রিপাবলিকের কথা বললাম, এরিস্টটলের পলিটিক্সের বইয়ের কথা বললাম, হ্যাঁ, এই দুটা বইয়ের নাম মনে রাখবা। এবং প্রাচীন গ্রিসের নগরাষ্ট্র গড়ে উঠছে যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে যে প্রাচীন গ্রিসে নগরাষ্ট্রের উৎপত্তি ঘটে। এবং দ্য রিপাবলিক যে বইটা, সেখানে নাগরিক ও সমাজ নিয়ে ধারাবাহিক চিন্তা করেন, এবং এরিস্টটল পলিটিক্সের মধ্যে বাস্তব ভিত্তিক নাগরিক ও নাগরিকতার বিশ্লেষণ করেন। তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে। এগুলো হচ্ছে পৌরনীতি কিভাবে আজকের পর্যায়ে আসলো আর কি। তো রোমান যুগে যে পলিবিয়াস এবং সিসেরো, এরাও কিন্তু রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। পলিবিয়াস এবং সিসেরোর একটা বই আছে, যদিও এখানে তোমাদের দরকার নাই, তারপর বলতেছি, দি অপিকাস অন জাস্টিস। দি অপিকাস অন জাস্টিস, এটা হচ্ছে সিসেরোর বই। কার বই? সিসেরোর বই। দি অপিকাস অন জাস্টিস। ওকে, তাহলে এটা হচ্ছে যে তোমার সিসেরোর বই, হ্যাঁ, দি অপিকাস অন জাস্টিস, এটা হচ্ছে সিসেরোর বই। এবং এটা রোমান যুগের বিষয়। রোমানরা তো আইন নিয়ে বেশি চর্চা করতো। তোমরা হাম্বুরাবির নাম শুনে থাকবে, হাম্বুরাবি, হ্যাঁ, হাম্বুরাবি যাকে বলা হয় যে রোমানদের আইন চর্চার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, লিখিতভাবে আইন তৈরি করেছিলেন, হাম্বুরাবি, রোমান শাসক হাম্বুরাবি যাকে বলা হয় যে লিখিত আইনের ক্ষেত্রে তিনি সবচেয়ে, মানে প্রথম লিখিত আইন যিনি তৈরি করেছেন, প্রথম লিখিত আইন তৈরি করেছেন কে? রোমান শাসক হাম্বুরাবি, রোমান দার্শনিক ও শাসক। তাহলে এই যে সিসেরোর কথা বললেন, দি অপিকাস অন জাস্টিস, এই বইটা তিনি লিখেছেন। মধ্যযুগে এসে
মধ্যযুগে এসে তোমরা সেন্ট অগাস্টিনের নাম শুনে থাকবে, এবং হচ্ছে যে গ্রুশো আছে, টমাস অ্যাকুইনাস আছে, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে তোমার বিশেষ করে গুরুত্বপূর্ণ আর কি। বিশেষ করে তোমরা এখানে মনে রাখবে হচ্ছে টমাস অ্যাকুইনাস, সেন্ট অগাস্টিন। পরীক্ষায় এখানে ইন্টারে না আসলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে যে সমাজ বা রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে যে মধ্যযুগে কারা খুবই জনপ্রিয় ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস, পাদুয়ার মার্সিসিউ। আবার বলছি, মধ্যযুগে সমাজ মানে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস, পাদুয়ার মার্সিসিউ। আবার বলছি, মধ্যযুগে এদের অবদানটা তোমরা মনে রাখবা, কারণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়। আধুনিক যুগে যিনি আমরা গত ক্লাসে জাতিরাষ্ট্রের জনক যাকে বলেছিলাম নিকোলা ম্যাকিয়াভেলি, গত ক্লাসে বেসিক ক্লাসে কিন্তু অনেক কিছু কথা বলছি, হ্যাঁ। এই নিকোলা ম্যাকিয়াভেলিকে বলা হয় জাতিরাষ্ট্রের জনক, এবং তিনি দ্য প্রিন্স বইটা লিখে তিনি খুবই জনপ্রিয়তা লাভ করেছিলেন। আধুনিক যুগে পৌরনীতির চর্চা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের স্কুল পর্যায়ে। তাহলে আধুনিক যুগে পৌরনীতির চর্চা কোথায়? মধ্যযুগে তাহলে কে ভূমিকা রাখছে? আমরা নিকোলা ম্যাকিয়াভেলির কথা বলেছি। এই ম্যাকিয়াভেলি একটা বই লিখছে দ্য প্রিন্স, এই বইটা রচনার মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। আর আধুনিক পৌরনীতির বিকাশের ক্ষেত্রে বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্কুল পর্যায়ে সিভিক্স যেটা, সেটা পাঠ বা পড়ানো শুরু হয় 1840-এর দিকে। এরপরে যুক্তরাষ্ট্রের মতো ছিল যুক্তরাষ্ট্রের যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে ভালো নাগরিক তৈরি করলে গণতন্ত্র সফল হবে। এই জন্য তারা পৌরনীতি পড়ানো শুরু করছে, কারণ পৌরনীতি ভালো নাগরিক তৈরি করতে ভূমিকা রাখে। বুঝতে পারছো? পৌরনীতি কি ভালো নাগরিক তৈরিতে ভূমিকা রাখে। পরবর্তীতে অস্ট্রেলিয়াতেও পড়ানো শুরু হয়। সুশাসনের ধারণা প্রথম দিকে, এই যে গভর্নেন্স যেটা আমি গভর্নর বললাম, এই ধারণাটা প্রথম দিকে গ্রিক সভ্যতার বিকশিত হলেও ভারতীয়রাও কিন্তু এই সুশাসন চর্চার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, যেটা আমি বলছি যে কৌটিল্য এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আধুনিক চিন্তায় সুশাসন, অর্থাৎ আধুনিক যুগে কারা সুশাসনের ক্ষেত্রে ভূমিকা রাখছে, যেমন ধরো টমাস হবস, রুশো। সামাজিক চুক্তি মতবাদটা কি, এটাই আমি তোমাদেরকে একটু বলতে চাই। যে সামাজিক চুক্তি মতবাদ মানে হচ্ছে আমরা রাষ্ট্রে বসবাস করতেছি কেন? আমরা রাষ্ট্রে বসবাস করতেছি মূলত সামাজিক চুক্তি মতবাদের কারণে। কিরকম সামাজিক চুক্তি মতবাদ? মানে হচ্ছে আমরা এককভাবে বসবাস করতে পারি না, আর এককভাবে আমাদের পক্ষে নিরাপত্তা লাভ করাও সম্ভব না। নিরাপত্তা লাভ বা বড় বড় যে সুন্দর বা আধুনিক জীবনযাপন আমাদের একার পক্ষে করা সম্ভব না। যেমন ধরো আমি চাইলে কি একা একটা রাস্তা তৈরি করতে পারবো না। একা যেহেতু আমি করতে পারবো না, সেই ক্ষেত্রে হ্যাঁ স্যার একটা শব্দ হচ্ছে কোথায়? রাফিয়া রিয়া শব্দ হচ্ছে, আমি চার্জারটা খুলে ফেলি তাহলে। এখন ঠিক আছে কিনা বলো তো? যদিও বা ব্যাটারি মোবাইলে চার্জ নাই, তারপরও। তাহলে দেখো, আধুনিক চিন্তার ক্ষেত্রে যে সামাজিক চুক্তি মতবাদ যেটা বললাম, এই সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হচ্ছে কি আমরা এককভাবে বাস করতে পারি না, আমরা রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছি। কেন আমরা রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছি? মূলত আমাদের যে নিজেদের যে প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, আমরা আসলে যে তোমার উন্নত জীবনযাপন করতে চাই। এই উন্নত জীবনযাপন করা আমাদের পক্ষে তখনই সম্ভব যখন আমরা একত্রে বসবাস করি। আমরা একত্রে বসবাস না করলে আমাদের পক্ষে উন্নত জীবনযাপন করা সম্ভব না। অর্থাৎ তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে কিছু দিচ্ছি, এটা হচ্ছে সামাজিক চুক্তি। অর্থাৎ আমরা সামাজিকভাবে একজন আরেকজনকে সহযোগিতা করার নিমিত্তে, অর্থাৎ আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, এই আশ্বাসে আমরা হচ্ছে সমাজের মধ্যে বসবাস করছি। এটাই সামাজিক চুক্তি মতবাদ। এবং এই সামাজিক চুক্তি মতবাদের মধ্যে সুশাসনের ভিত্তি পাওয়া যায়, অর্থাৎ যেটাকে আমরা বলি গুড লাইফ বা উন্নত জীবন। ওকে, আবার আধুনিক সময়ে সুশাসনের তাত্ত্বিক ভিত্তি আছে। আধুনিক সময়ে সুশাসনের তাত্ত্বিক ভিত্তি দিয়েছে হচ্ছে বিশ্বব্যাংক। আমি যেটা একটু আগে বলছি তোমাদেরকে, বিশ্বব্যাংকই আধুনিক যুগে সুশাসনের তাত্ত্বিক ভিত্তি দিয়েছে। আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, তোমরা এটা পড়ে নিবা। এখন আসি হচ্ছে তোমার সূচকের কথা। বিশ্বব্যাংক সুশাসনের 6টি সূচকের কথা বলছে। এখন আসি আমাদের আরেকটা আলোচনা, সেটা হচ্ছে কি যে পৌরনীতির সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক, যেটা তোমাদেরকে পড়া দিব আমি, হ্যাঁ, পৌরনীতির সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব। যেমন ধরো সিভিক্সের সাথে, হ্যাঁ, অর্থাৎ পৌরনীতির সাথে সিভিক্স ভার্সেস পলিটিক্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাথে পৌরনীতির সম্পর্ক কি? সম্পর্ক একটা জায়গায় দেখো, শব্দগত কোনো ভিন্নতা নাই। সিভিক শব্দের অর্থ যে তোমার সিভিস এবং হচ্ছে সিভিটাস, হ্যাঁ। আর অন্যদিকে এই যে দেখো পলিশ, আর এটা হচ্ছে পলিটিস। দেখো পলিশ, এটা এস হবে, হ্যাঁ,
এটা দেখো এখানে শুধু উৎপত্তিগত ভিন্নতা আছে। এই দুটো শব্দ উৎপত্তি হয়েছে ল্যাতিন থেকে, আর এই দুটো শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক থেকে। তাহলে গ্রিক ভাষায় নগরাষ্ট্রকে ফলিস বলে, আর ল্যাতিন ভাষায় নগরাষ্ট্রকে কি বলে, যে সিভিটাস বলে। আবার বলছি, গ্রিক ভাষায় নগরাষ্ট্রকে যে তোমার ফলিস বলে, আর ল্যাতিন ভাষায় নগরাষ্ট্রকে বলে সিভিটাস। ওকে, তাহলে নগরাষ্ট্র এটা বলে। হ্যাঁ, তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি সিভিটাস পলিস এটা নগরাষ্ট্র, মানে একই অর্থে। তাহলে পৌরনীতি এটার অর্থ হচ্ছে সিভিক্স অর্থ কি পৌরনীতি, আমরা জানি তো নাকি। তাহলে পৌরনীতি। আর অন্যদিকে যে এই পলিটিক্স অর্থ কি রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বিজ্ঞান। তাহলে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে কি জানলাম যে সিভিক শব্দের অর্থ হচ্ছে মানে নাগরিক, ঠিক একইভাবে সিভিস ওই যে তোমার পলিটিক্স অর্থ কিন্তু নাগরিক। তাহলে শব্দগত কোনো ভিন্নতা নাই, তাহলে এটার অর্থ কি নাগরিক। তাহলে উৎপত্তিগত ভিন্নতা থাকলেও শব্দগত কোনো ভিন্নতা নাই, দুটারই আলোচনার বিষয়বস্তু নাগরিক ও নগরাষ্ট্র। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সাথে পৌরনীতির কোনো পার্থক্য নাই, বিশেষ করে যে একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে পৌরনীতি আলোচনা করে নাগরিক দৃষ্টিকোণ থেকে, আর রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে। আমি তোমাদেরকে যখন স্লাইড দিব, মানে পিডিএফ দিব, তখন তোমাদের কাজ হবে, প্রথম কাজ হবে যে ভালো করে পৌরনীতির সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক সেটা পড়া। এটা তোমাদের পড়া, এটা রিডিং পড়বা। আমি আবার বলতেছি, পৌরনীতি আলোচনা করে নাগরিক দৃষ্টিকোণ থেকে। তাহলে পৌরনীতির আলোচনা দৃষ্টিকোণ হচ্ছে নাগরিক, আর রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ হচ্ছে, তাহলে পৌরনীতির দৃষ্টিকোণ কি নাগরিক, আর রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ হচ্ছে কি রাষ্ট্র। তাহলে রাষ্ট্রবিজ্ঞান বা হচ্ছে তোমার রাজনীতি বিজ্ঞান আলোচনা করে রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে, আর অন্যদিকে নাগরিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে পৌরনীতি। আই হোপ যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের কারো কনফিউশন থাকলে, কারো বিষয়ে কোনো বিষয়ে জানা থাকলে আমাকে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো। স্যার এখন ঠিক আছে, আচ্ছা সরি ফর দ্যাট। ওই সার্চ যে দিছে তো মোবাইলে সার্চ ছিল না, যার কারণে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব তোমাদের পরবর্তী সময়ে যাতে এই ধরনের সমস্যা না হয় আর কি। ঠিক আছে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আজকের এই অধ্যায়টি আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি। তোমাদেরকে আবার বলছি যে এই অধ্যায়টা যেহেতু আমরা পিডিএফ কখন দিবেন, আজকে রাতেই আমি দিব। ঠিক আছে, আজকে রাতেই আমি তোমাদেরকে গ্রুপে ড্রাইভ লিঙ্ক দিব, ইনশাল্লাহ ওইখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবা। ঠিক আছে, ওকে। ও সাইদ বিন সাহাব রায়ান, এবং হচ্ছে এরপরে হচ্ছে আমাদের সাথে রাফিয়া রিয়া, এবং এর পাশাপাশি আমাদের সাথে আফরা আনাম আবিনা। এবং তোমরা যে কাজটা করবে, আজকে যে ক্লাসটা করাইছি লাস্টে যে বাক্যগুলো বলছি, এই যে তোমার পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই যে পৌরনীতি নাগরিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই তাত্ত্বিক ভিত্তি মানে কি? তাত্ত্বিক ভিত্তি মানে হচ্ছে যে থিওরিটিক্যালি আলোচনা করা। হ্যাঁ, তাত্ত্বিক ভিত্তি মানে ওইটাই। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? অর্থাৎ থিওরিটিক্যালি মানে হচ্ছে যখন কোনো একটা আলোচনা বিজ্ঞান ভিত্তিক হয়। এটা কোন অর্থে বলছে আমি একটু দেখি যে তাত্ত্বিক ভিত্তিটা এখানে। হ্যাঁ, এটা আধুনিক সময়ের সুশাসনের তাত্ত্বিক ভিত্তি, অর্থাৎ এই যে বৈজ্ঞানিকভাবে যেটাকে উপস্থাপন করা হয়েছে সেটাকে তাত্ত্বিক ভিত্তিক বলছে। বুঝছো? যেমন বিশ্বব্যাংক তো আর এমনি করে না, এটা গবেষণা করার মাধ্যমে বের করছে। অর্থাৎ গবেষণার মাধ্যমে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় তাত্ত্বিকভাবে প্রাপ্ত বা তাত্ত্বিক ভিত্তি বলা হয়। ঠিক আছে, ওকে। আমি পিডিএফ রাতে দিব, আর তোমাদেরকে যেটা বললাম সেটা তোমরা অবশ্যই করবো। আমি তোমাদেরকে এখনই যে গ্রুপে পোস্ট করতে হবে সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।